আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকটি দিনে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে, এখনো ঘটছে বাংলাদেশের ভেতরে ও বাংলাদেশের বাইরে, দু জায়গাতেই, দুদিকেই, যে মানুষের মনে একটা বিশ্বাস শক্ত করে দানা বাঁধতে শুরু করেছে। বিশ্বাসটা হলো যে অন্ধকার ঘিরে রেখেছে বাংলাদেশকে, সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এতদিনে ফুটে উঠতে কি শুরু করলো। কেন এমন বিশ্বাস তৈরি হচ্ছে? এর কিছু আছে বহির্বিশ্বের কারণ, যথা আমেরিকার বিরুদ্ধে আরো স্পষ্ট করে বললে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিণামে রাশিয়া, ভারত, চীনের নয়া জোট, যে জোট এতটাই কাঁপিয়ে দিয়েছে আমেরিকাকে যে আমেরিকার বড় বড় কথা, যেটাকে সাদা বাংলায় বলে বাতেলা, এই মুহূর্তে প্রায় থেমে গিয়েছে। এমনকি সেন্ট মার্টিনস আইল্যান্ড, বাংলাদেশের সেনা ছাউনি তৈরি করা, হিউম্যান করিডোর, এসব প্রসঙ্গ নিয়ে এখন আর কেউ তেমন উচ্চবাচ্য করছে না। বড় ধামাকা ঘটছে দেশের অভ্যন্তরেও। যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ব্যাপারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে দৃঢ় অবস্থান রেখেছিলেন, সংস্কার না করে কোনো নির্বাচন হবে না, এই ছিল যার মনোভাব, তিনি এখন নির্বাচন করার জন্য ব্যাকুল। আগামী বছর ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন হবে বলে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি। তার সেই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির 10-12 তারিখ নাগাদ ভোট হবে। যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল তার সবচেয়ে ভরসার জায়গা, সবচেয়ে বড় সমর্থক মানে ইউনূসের, তারাও এখন নির্বাচন চায় না। তারা চাপ সৃষ্টি করছে ইউনূসের ওপর যাতে নির্বাচন এখন না হয়। সে চাপ অস্বীকার করে ভোট করতে অনড় হয়েছেন ডক্টর ইউনূস। অনড় থাকার কারণ আমেরিকার চাপ। আমেরিকা চায় আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি দলের জয়ের সম্ভাবনা বেশি, এবং বিএনপি ক্ষমতায় বসলে বাংলাদেশে আমেরিকার স্বার্থ গ্যারান্টিড হবে। সে ব্যাপারে কথাবার্তা পাকা হয়ে গেছে। এই জন্যই তো শেখ হাসিনাকে উৎখাত করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা শক্তি। কিন্তু বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্প সাহেবের বাড়াবাড়ি পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকের সাফল্য দেখে এবং দুনিয়া জুড়ে মোদি, পুতিন, শি জিনপিং এর হাস্যমুখের ছবির বন্যা বইতে দেখে ট্রাম্প এবং তার সহযোগীরা এতটাই ভেঙে পড়েছেন যে একেবারে আক্ষরিক অর্থে প্রলাপ বকতে শুরু করেছেন। একেবারে আক্ষরিক অর্থে। একদিকে এই অবস্থা, অন্যদিকে যে ইউরোপের দেশগুলো এতকাল ছিল আমেরিকার ছায়া, তারাও আজ ছায়া ফেলে ছেড়ে দিয়ে কায়া ধরতে শুরু করেছে। কারণ ট্রাম্প তাদেরও বিগড়ে দিয়েছেন, তারা ভারতের দিকে সেজন্যই ঝুঁকছে। যুক্তরাজ্য ইতিমধ্যে জিরো ট্যারিফ বাণিজ্য চুক্তি করেছে ভারতের সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো কথা চালাচ্ছে ভারতের সঙ্গে। সব মিলিয়ে আমেরিকা প্রায় নিঃসঙ্গ। ইউক্রেন পর্যন্ত ট্রাম্প নয়, সম্মানজনকভাবে যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে। অবস্থাখানা বুঝেছেন? গত কয়েকদিন অন্তত তিনবার মোদিকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রেক্ষিতটা এই জন্যই বললাম, কারণ এই মুহূর্তে আমেরিকাকে ঠিকমতো লাইনে নিয়ে আসাটাই হলো আমেরিকার
যারা রাজনীতিতে শাসনে রয়েছে এখন, তাদের প্রথম লক্ষ্য আগে আমেরিকার যে ক্ষতিটা হয়ে গেছে এই কয়েকটা দিনে, কিছু দিনের মধ্যে, আগে সেই ক্ষতিটাকে সামলাক, তারপর বাংলাদেশের দিকে নজর ফেরানো যাবে। চাচা আপন প্রাণ বাঁচা। বাংলাদেশ নিয়ে ওসব ডিপ স্টেটের লক্ষ্য আপাতত তাই শিখে তোলা হয়েছে। আর যেভাবে রাশিয়া, ভারত, চীন ত্রিশক্তি জোট বেঁধেছে, তাতে ঢাকা ছেড়ে পিটটান দেওয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে। এরই মধ্যে আরেকটা বড় কাণ্ড ঘটে গেছে। এটা কিন্তু ছোটখাটো কাণ্ড নয়। ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া। বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের হার্ট অ্যাটাকে মরার ব্যাপার নয়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW বা রয়ের হাত দেখছে। এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকার সেনা যদি মারা যেতে পারে, তাকে যদি হত্যা করা হতে পারে, তাহলে ইউনূস সাহেব কোথায়? সেই জন্য ইউনূস সাহেবের আর ঘুম নেই। তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ। তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রপতি। কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশন যতটা বেগবান ছিল, আজ তার কণামাত্র নেই। তিনি তাই ভগ্ন মনোরথ, চলে যেতে ব্যগ্র। সেই রামপ্রসাদী গানটির মতো, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। এই পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আবার অতিমাত্রায় তৎপর করেছে। যেভাবে পরপর দুদিন তিনি হাই প্রোফাইল তিনটে বৈঠক করলেন, প্রথম দিন প্রধান বিচারপতির সঙ্গে, তারপর দিন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারপর আবার ওই একই দিনে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে। যেভাবে এই বৈঠকগুলো করলেন, যেভাবে জুলাই ষড়যন্ত্রের বড় কুশীলব নূরকে পিটিয়ে হাসপাতালের আইসিইউতে পাঠালো সেনাবাহিনী, তাতে এমন সম্ভাবনা খুব জোরালোভাবে উঠে আসে যে বাংলাদেশের বর্তমান অবৈধ দখলদার সরকারের বিদায় আসন্ন। এটা কেবল সামান্য অপেক্ষার ব্যাপার মাত্র, তার বেশি কিছু নেই। আর এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে। ইতিপূর্বে সেই ফেব্রুয়ারি থেকে ওয়াকার সাহেবের হঠাৎ জেগে ওঠা, যাত্রা দলের বিবেকের মতো বড় বড় বাণী ছুড়ে দেয়া, আবার তারপর ঘুমিয়ে পড়া, এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে মানুষ। তবু সেই কথায় আছে, আশায় বাঁচে চাষা। মানুষ তাই সেনাপ্রধানের এই হঠাৎ তৎপরতায় ইউনূস বিদায়ের সম্ভাবনা দেখে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে। তবু ওয়াকার সাহেবের সেনাপ্রধান হিসেবে এতদিনের কাজকর্ম দেখে এই প্রশ্নও অনেকের মনে উকি দিচ্ছে, এটাও কোনো নতুন চাল নয় তো, নতুন নাটক নয় তো ওয়াকার সাহেবের? তিনটে যুক্তি আছে এমন ভাবনার পিছনে, মানে ভাবনাগুলো অমূলক নয়। এক, এটা কোনো নতুন নাটক হতে পারে তার, যেমন গত কয়েক মাস ধরে একাধিকবার নাটক করেছেন তিনি। এবার যা করছেন সেটাও নতুন নাটকের স্ক্রিপ্ট হতে পারে। দুই, ওয়াকার সাহেব পুরনো জামাতি এবং পুরনো পাকিস্তানি। এই মুহূর্তে জামাত এবং জামাতের টিকি বাঁধা যে পাকিস্তানের কাছে, সেই পাকিস্তান বড় চাপের মধ্যে আছে। সেই চাপ পড়ছে ওয়াকার উজ্জামানের উপর। আর সেই চাপ কাটাতে এটা আর্মি চিফ সাহেবের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করে কালক্ষেপ করাও হতে পারে। তৃতীয়ত, 3 নম্বর, শুধু ভারত নয়, চীন ও রাশিয়ার কাছ থেকেও বড় চাপ এসেছে ওয়াকারের ওপর। ইউনূসকে হটতে হবে, আমেরিকার ঘাঁটি করা চলবে না বাংলাদেশের মাটিতে, এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে এই ত্রিশক্তির পক্ষ থেকে। এই ব্যাপারে ভারত, চীন, রাশিয়া
এই ত্রিশক্তি তারা দায়িত্ব দিয়েছে ভারতের ওপর জিনিসটাকে ট্যাকেল করার। সেই ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব বলেছিলেন বাংলাদেশের ব্যাপার আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম, তারপর তিনি সেখান থেকে ব্যাক আউট করেছেন, কিন্তু এবার আর ব্যাক আউট হবে না। এবার দায়িত্ব পড়েছে ভারতের ওপর। ভারত সেই মতো ওয়াকারকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে বলেও খবর পাচ্ছি। সুতরাং ওয়াকার সাহেবের নাটক করা এবার ফল দেবে না বলেই মনে হয়। এসব যখন চলছে তখন আরও একটা খবর পেলাম, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে। এমন খবরও আসছে এসসিও সামিট থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও ওয়াকার সাহেবের মধ্যে। সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে। ফরগেট অ্যান্ড ফরগিভ, ক্ষমা করো এবং ভুলে যাও, সেটা হয়েছে। তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেয়া বেঁচে থাকার মূল ধর্ম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেই ডারউইন সাহেব যা বলে গিয়েছিলেন, সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই। গত কয়েকদিন ধরে যেভাবে জুলাই ষড়যন্ত্রের মুখ্য অভিনেতারা কোমর বেঁধে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন, তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয়। এ সব কিছুই সত্যি, তবে রাজনীতি কখন কোন মুহূর্তে কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না। ওয়াকারের সুমতি, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি, সেই সুমতিটা রামের হয়েছিল অনেক থেকে শিখে। তো ওয়াকারের সুমতি কিন্তু ওই স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এই যে এসসিও সম্মেলন হলো, সেখানে 3 মক্কেলকে একত্র দেখে বিজয় চড়েছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন অত্যন্ত বিরক্তিকর এবং আপত্তিজনক ছবি। মানে তার যে বক্তব্য, একমাত্র তিনি সবাইকে সম্মান টম্মান দিতে পারেন, আর বাকি যারা রয়েছে রাষ্ট্রনেতা তারা সব হচ্ছে গিয়ে মানে বাকি লোকেদের অসম্মানিত করার জন্য বসে আছে। বাকি লোক বলতে গিয়ে আমেরিকাকে, ট্রাম্পকে। এই যে 20 জন নেতা যে গেছিলেন, প্রত্যেকের ওপরই ট্রাম্প একটু ক্ষেপে আছেন। উনি বলছেন পরে উনি বিষয়টা দেখবেন। এখন এই যে 3 মক্কেল একত্র হলেন, এর পেছনে কারিগরটা কে? এই কারিগরটা তো ডোনাল্ড ট্রাম্পই। চীন যদি মহাশত্রু হয়, চীনকে তাহলে ভারতের থেকে দূরে রাখতে হবে। তা প্রকৃত বন্ধু ছিল তো ভারত। ধরো নরেন্দ্র মোদী কি না করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। তিনি গুজরাটে এনে হাউডি মোডি করেছেন, ওখানে আমেরিকায় গিয়ে উনি অনুষ্ঠান করেছেন। ভারতীয়দের পুরো ভোটটাকে, অনাবাসী ভারতীয়দের ভোটটাকে ওনার বাক্সে ফেলেছেন। বন্ধুত্বের কোনো অভাব ছিল ডোনাল্ড ট্রাম্প? কোনো অভাব নরেন্দ্র মোদীর দিক দিয়ে ছিল না। কিন্তু আপনি কি করলেন? আপনি একেবারে পৃথিবীর সামনে আপনি সমস্ত বাংলাদেশের ভারটা ভারতবর্ষের ওপরে চাপিয়ে দিলেন, দিয়ে ভারতবর্ষকে এমন একটা দেখালেন সারা পৃথিবীকে যে ভারতবর্ষকে তিনি দায়িত্ব দিয়েছেন এবং পেছন থেকে তিনি সাহায্য করবেন বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আপনি ডিপ স্টেটের অংশ হয়ে গেলেন এবং ভারতের পিঠে আপনি ছুরিটা মেরে দিলেন। এবং তাতে যেটা হলো, আপনার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা ছিল নরেন্দ্র মোদীর এবং ভারতের, যেটা গড়তে 54 বছর লেগে গেছিল, সেটাতে আপনি কুঠারাঘাত করলেন এবং সম্পর্কটাকে নষ্ট করে দিলেন।
তা তখন কি হবে? তখন ভারত চীন তো পাশাপাশি আসবেই, আর রাশিয়া তো আগেই বন্ধ ছিল। এখন আপনাকে ওই ছবিটা দেখে আপনার খুব রাগ হচ্ছে, খুব গোসা হয়েছে, গোসা আরো হয়েছে। সেটা হয়েছে ওই যে শাহবাজ শরীফ, তিনি পাশে দাঁড়িয়ে একদম চুপচাপ দেখছেন কাঠপুতুলের মতো। মাঝে দেখা যাচ্ছে ভিডিওতে তিনি একেবারে দৌড়ে দৌড়ে শি জিনপিং এর পেছনে হুজুর হুজুর করতে করতে যাচ্ছেন। শি জিনপিং সেও দেখলেন না। সেই ছবিটা দেখে আবার ডোনাল্ড ট্রাম্পের আবার মন্তব্য যে এরা মানুষকে সম্মান দিতে পারে না। তা আমার প্রশ্ন, মিস্টার ট্রাম্প, এই যে আপনি বলছেন মানুষকে সম্মান দিতে পারে না ভারত, তার সম্মান কি আপনি ইউক্রেনের প্রেসিডেন্টকে দিয়েছিলেন? হোয়াইট হাউসে ডেকে ডিনারে ডেকে আপনি কি সম্মান দিয়েছিলেন? সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে ডেকে আপনি কি সম্মান দিয়েছিলেন? সারা পৃথিবীর ক্যামেরার সামনে তাদেরকে চূড়ান্তভাবে অসম্মানিত করেছেন। আপনার আজকে পাকিস্তানকে প্রয়োজন। আপনি ধরা পড়ে গেছেন যে আপনার যত ডার্টি বোম ছিল, মানে পরমাণু, সব তো হচ্ছে নূর খান বেসের মধ্যে ছিল, সারগোদা বেসের মধ্যে ছিল, যেগুলো ভারত গুঁড়িয়ে দিয়েছে। এখন তাতেই আপনার রাগ, তাতে আপনি খুব ক্ষেপে গিয়ে আসিম মুনির কে একটা সেনাপ্রধান, শাহবাজ শরীফকে ডাকলে তাও বুঝতাম যে হ্যাঁ আপনি একটা রাষ্ট্রীয় নীতি মেনে আপনি ডেকেছেন। ডাকলেন কাকে? সেনাপ্রধানকে। কারণ আপনি জানেন সেনাপ্রধানই পাকিস্তান চালায়। একটা সেনার কাছে একটা দেশ জিম্মা আছে, সব দেশের কাছে একটা সেনা থাকে, আর পাকিস্তানের ঠিক উল্টো, পাকিস্তানের কাছে একটা দেশ আছে। ফলে যা করতে হবে সেনাবাহিনীকে দিয়ে করতে হবে। ওইটা তো পুতুল সরকার, শাহবাজ শরীফ, তাদের একটা দেখিয়ে রাখা যাতে বিদেশি লোনটন গুলো যাতে পায়। তারা তো ভিক্ষার উপরে বেঁচে আছে। এখন আপনার দরকার হচ্ছে পাকিস্তানকে, কারণ বালুচিস্তানে আপনি ওখানে মিনারেলস নেবেন। যান না বালুচিস্তানে, বিএলএ বসে আছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, মজিদ ব্রিগেড, তারা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য বসে আছে। আপনারা তো আবার বডি ব্যাগের ভয় খুব পায়, আপনাদের বডি ব্যাগের ভীষণ ভয়, বডি ব্যাগ বইতে হবে, তার জন্য আপনারা যুদ্ধ করতে চান না। আর যতগুলো যুদ্ধ এ পর্যন্ত করেছেন সব করাতেই হেরে আপনাকে ফিরতে হয়েছে। আপনি বলেন নাকি ভারত, চীন এবং রাশিয়া তিনটে অপশক্তি মিলে বিশ্বকে অস্থির করবে। তা বিশ্বকে অস্থির কে করেছে সারাদিন এতগুলো বছর ধরে? আপনি তো আমার দাম ইরাকে ঢুকে গেলেন। আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আপনার ওখানে আক্রমণ হলো, আপনি আফগানিস্তানে না ঢুকে আপনি সোজা ঢুকে গেলেন ইরাকে। কি না, ওখানে মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, বা যেটা লেখা হয় ডিস্ট্রাকশন অফ মাস ওয়েপন। 1 মিলিয়ন মানুষকে হত্যা করলেন। পৃথিবীর কোন দেশের সমর্থন কিন্তু আপনার সঙ্গে ছিল না। আপনি 1 মিলিয়ন মানুষকে হত্যা করলেন, সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, ডিস্ট্রাকটিভ ওয়েপন কিন্তু পাওয়া গেল না। এবার যখন ইরাক গড়ার চেষ্টা করা হলো, নতুন করে করতে হবে, তখন সারা পৃথিবীকে যখন বললেন, ওই সারা পৃথিবী বললো যে আপনি তো নিজে সিদ্ধান্ত নিয়ে আপনি নিজে ভেঙেছেন। এ তো গেল ইরাক। এবার আপনি সিরিয়া থেকে লেবানন অব্দি দেখুন, পুরো মধ্যপ্রাচ্যটাকে আপনি শেষ করে দিয়েছেন। মানে আপনাদের আমেরিকা, আপনারা আফ্রিকাকে ছাড়েননি, চুষেছেন আফ্রিকাকে। এখন ভারত পাশে গিয়ে দাঁড়িয়েছে, চুষেছেন। আপনারা আবার ন্যায়ের কথা বলেন, নীতির কথা বলেন, আপনাদের মাঝে মাঝে মানবাধিকার জেগে ওঠে, নানান কিছু হয়। তো এখন ডোনাল্ড ট্রাম্প মহাশয়,
আপনার ফাঁদে পড়া অবস্থা। আপনার যে এনেছে তাকে আপনি কাজে লাগিয়েছেন, তা আপনার চেলা, সে বলে দিল আমরা নাকি ফুয়েলিং করছি, ইউক্রেনের যুদ্ধে আমরা ফুয়েলিং করছি। তো ফুয়েলিং যদি করে থাকি তাহলে অস্ত্রটা কারা দিচ্ছে, টাকাটা কারা দিচ্ছে? সেটা ফুয়েলিং নয়। সারা ইউরোপ এবং আমেরিকা রাশিয়া থেকে যে তেল কিনছে সেটা ফুয়েলিং নয়। আসলে আপনার হচ্ছে গিয়ে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা হচ্ছে আপনার একটা অভ্যাস, এবং সেই অভ্যাসে দাঁড়িয়ে পড়েছে এসসিওর এই সম্মেলনে। এ তো কিছু হয়নি, এখন আপনার তো থরথর করে কাঁপছেন। এরপরে ব্রিক্সের মিটিং আছে ভারতবর্ষে, বুঝতে পারছেন? ভারতবর্ষের ব্রিক্সের মিটিংটা হলে তাহলে পরে এইখানে ভারতবর্ষ হোস্ট, আর ভারতবর্ষের ব্রিক্সের হোস্ট যখন হয়েছে তখন তার আয়োজন দেখবেন, রাষ্ট্রীয় যজ্ঞের মতো আয়োজন হবে। সেখানে সব নেতারা আসবেন, ইনক্লুডিং আরব দেশগুলো, তারাও ব্রিক্সে এসে জয়েন করতে চাইছে। তখন আপনার কি অবস্থা হবে? আমি তো শুনলাম মাঝে আপনার শরীর খারাপ হয়ে গেছিল, মেলানিয়া ট্রাম্পকে হসপিটালের বাইরে দেখা গেছিল বলে এক্স স্যান্ডেলে সমস্ত পোস্ট হয়েছে যে তিনি কি ঠিক আছেন, তলায় আবার লেখা হয়েছে মারা গেছে না বেঁচে আছে। এই তো হলো আমেরিকায় আপনার জনসমর্থনের হাল। আগে যেটা ছিল ৭৬% জনসমর্থন, সেটা নেমে দাঁড়িয়েছে এখন ৩৫-এ। আর কদিন বাদে ১৭-১৭ হয়ে যাবে, মানে যে হারে চলছে। মার্কিন কংগ্রেস আপনাকে গালাগাল করছে, ডেমোক্র্যাট আপনাকে গালাগাল করছে, আপনার দেশের মানুষ আপনাকে গালাগাল করছে, সৈন্যবাহিনীও গালাগাল করছে। আপনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। সুতরাং ভারতবর্ষকে দোষ না দিয়ে, ভারতবর্ষ, চীন, রাশিয়াকে দোষ না দিয়ে আপনি নিজের ভুলটা আগে ধরার চেষ্টা করুন। আপনি কোথায় কোথায় ভুল করেছেন সেটা ধরতে পারলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটাই পথ আছে, বহুদিন আগে থেকে আমি বলছি, নাক রগড়ে মোদীজির শরণাপন্ন হয়ে যান, তাহলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ আপনার যে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও, তিনি কিন্তু বলে যাচ্ছেন যে ভারতবর্ষের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আপনার রাজস্ব সচিব মানে ফিনান্স মিনিস্টার, তিনি কিন্তু বলছেন অর্থনৈতিক অবস্থা খারাপ। এই ট্যারিফে আপনি কিছুই পেলেন না ডোনাল্ড ট্রাম্প। আপনি যেটা অর্জন করলেন সেটা হচ্ছে সমস্ত বন্ধু হারালেন, সমস্ত মিত্র দেশগুলোকে দূরে করলেন, আপনি হয়ে গেলেন একলা। আপনার ভাগ্যে আরো অনেক কিছু অপেক্ষা করছে যদি আপনি এই নীতিতে এখনো আটকে থাকেন। আর আমেরিকা, মেক আমেরিকা গ্রেট এগেন, ওটা হয়ে গেছে মেক আমেরিকা গার্ডার এগেন, মানে জঞ্জালে পরিণত করে দিচ্ছেন আমেরিকাকে। এটা আপনার জন্য। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।